একবার ধরা পড়ে যাওয়ার পরেও চম্পা তোমার এরকম বাহাদুরি সত্যি প্রশংসার যোগ্য। প্রেমিকাকে নিয়ে মনে মনে খুব গর্ব হচ্ছে রাজুর। বাহ বাহ চম্পা, তুমি শুধু দেখতে সুন্দরী নও, তোমার উপস্থিত বুদ্ধি, তোমার সাহস যথেষ্ট তারিফ করার মতো। ছাই সুন্দরী, দেখছো না আমার চেহারার কি হাল হয়েছে? ও একটু যত্ন আত্তি পেলে তুমি আবার ফিরে পাবে আগের জৌলুস। হ্যাঁ, তারপর তারপর ট্রেনে ওঠার পর কি হলো চম্পা? বলছি, তার আগে বলি, ট্রেনে ওঠার আগে কতবার তোমাকে ফোন করেছি তুমি জানো? কিছুতেই তোমাকে ফোনে পেলাম না। তোমাকে ট্রেন নম্বর জানানোর ছিল, বার্থ নম্বর জানানোর ছিল, যাতে তুমি হাওড়া স্টেশনে আমাকে নিতে আসতে পারো। তুমি আমাকে ফোনে পাবে কিভাবে? আমার তো এয়ারসেলের সিম ছিল, ওটা বন্ধ হয়ে যাওয়াতে পরে জিও সিম নিয়েছি। নতুন নম্বর তোমাকে দিতে পারিনি, তার আগেই তুমি বিহারে চলে গেছো। জানো রাজু, আমার তো নিজের মোবাইল ছিল না। তাপসবাবু আমাকে মোবাইল ব্যবহার করার অনুমতি দেননি। গীতা ভাবির স্বামী গজধরদা, উনি নিজের মোবাইল থেকে পাটনা স্টেশনের পিসিও থেকে কতবার তোমাকে ফোন করার চেষ্টা করলো, কিন্তু বারবার বলছে এই নম্বরের কোনো অস্তিত্ব নেই। যাই হোক, গীতা ভাবি, গজধরদা, ওনারা কিন্তু অনেক করেছেন আমার জন্য। ওনারা সাহায্য না করলে আমি তো ট্রেন ধরতেই পারতাম না। কি কি নাম বললে তুমি? গজধরদা? ধুতির সঙ্গে লম্বা ঝুলের জামা পরে, মোজা ছাড়া জুতো পরে, মোটা পাকানো গোপ আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক, একদম ঠিক বলেছ রাজু। কিন্তু তুমি জানলে কি করে? ও ভগবান, আমি যদি কটা দিন আগে জানতে পারতাম, তাহলে গজধরদার সঙ্গে পাটনা চলে যেতাম তোমাকে ফিরিয়ে আনতে। আরে গজধরদাকে আমি বহুদিন ধরে চিনি, আমরা তো একই জায়গায় চাকরি করি, একই মালিকের গাড়ি চালাই আমরা। চম্পা, খুব আফসোস হচ্ছে আমার, কোনো ঘটনাই আমি আগে থেকে জানতে পারলাম না। তুমি পাটনা চলে গেলে সেদিনও জানতে পারিনি, পাটনা থেকে কলকাতা রওনা দিলে সেদিনও জানতে পারিনি। গজধরদার স্ত্রী যে তোমার বরের বাড়িতে কাজ করে সেটাও আগাম জানতে পারলাম না। আচ্ছা, আর একটা ব্যাপারে জানতে ইচ্ছে করছে, তাপস সেন তোমার খোঁজ পেল কি করে? কি করে আবার, সব ওই হলধর সাহার কাজ। লক্ষ্মীকান্তপুরে ওর চালের দোকান তো নামকেও আসতে। ওর আসল ব্যবসা সোনার উপর বন্ধকি কারবার, চোরাই সোনার বিস্কুটে লেনদেন করে। কলকাতায় সোনার দোকান আছে না তাপসবাবুর, সেখানে নিয়মিত যাতায়াত আছে হলধর সাহার। সেই তাপসবাবুকে খবর দিয়েছিল আমার ব্যাপারে, পরে এইসব খবর সব জানতে পারি তাপসবাবুর কাছ থেকে। ও হলধর সাহা, ওই লোকটাকে কোনোদিনই সুবিধার মনে হয়নি। আমার মনে হতো চালের ব্যবসা আসলে ওর একটা চাল, ওটার আড়ালে নির্ঘাত ওর অন্য কোনো ব্যবসা আছে, নইলে শুধু চাল বিক্রি করে এত রমরমা হয় কোত্থেকে? চালবাজ লোক একটা। যাক, অবশেষে তোমাকে খুঁজে পেয়েছি, এটাই খুশির খবর। হ্যাঁ বলো, তারপর কি হলো চম্পা? আমার তো ট্রেনের কোনো রিজার্ভেশন ছিল না, আগে থেকে টিকিট কাটা নেই। স্টেশনে গিয়ে গজধরদা জেনারেল টিকিট কেটে দিল কাউন্টার থেকে। তারপর টিটিকে গিয়ে কী সব যেন বলে এলো। টিটি আমাকে বলল S9 কোচে গিয়ে বসতে। কটা বাজে তখন? কটা হবে? দুপুর 3টে হবে বোধ হয়। পরদিন ভোরে ট্রেন পৌঁছাবে হাওড়া স্টেশনে। আমার তো মাথায় তখন আর এক চিন্তা, ফোনে কিছুতেই পাওয়া যাচ্ছে না তোমাকে, আর লক্ষ্মীকান্তপুরে ফিরে যাওয়ার তো প্রশ্নই আসছে না। তাহলে কোথায় যাব আমি? এত বড় কলকাতা শহরে কি করে খুঁজে বের করব তোমাকে? কলকাতা রাস্তাঘাট তো কিছুই চিনি না আমি। ওই দুর্গাপূজায় কটা দিন যা তোমার সাথে ঘুরেছিলাম, কিন্তু ওই দিয়ে তো আর কাউকে খুঁজে বের করা সম্ভব নয়। হ্যাঁ সেটা তো ঠিকই, কি করলে তখন? তুমি নিউ আলিপুরে রায়বাড়িতে কাজ করো সেটা মনে ছিল আমার। ভাবলাম কলকাতা পৌঁছে নিউ আলিপুরে রায়বাড়িটা খুঁজে বের করব। দরকার হলে নিউ আলিপুর অঞ্চলের স্থানীয় পোস্ট অফিসে গিয়ে পিয়নের সাথে যোগাযোগ করব। তোমার কাছেই শুনেছিলাম রায়বাবুরা বিরাট বড়লোক, আশা করি স্থানীয় লোকজন নিশ্চয়ই অনেকেই চিনবেন ওদের। ওনাদের বাড়ি খুঁজে বের করতে অসুবিধে হওয়ার কথা নয়। নিউ আলিপুরে রায়বাবুর বাড়ি, না কোনো ফোন নম্বর, না কোনো ঠিকানা, ব্যাস শুধু এইটুকু সম্বল করে পাটনা থেকে একা যাত্রা করেছিলাম কলকাতার পথে। সত্যি বড় দুঃসাহস তোমার। ট্রেনে একা আসতে কোনো অসুবিধা হয়নি তো? না, ট্রেনে একটা বাঙালি ফ্যামিলির সাথে আলাপ হয়েছিল। আমার সিটের উল্টো দিকের নিচের বার্থে একজন বয়স্ক বাঙালি ভদ্রলোক আর ওনার স্ত্রী বসেছিলেন।
ভদ্রলোক আমার বাবার বয়সী, কি আর একটু হয়তো বেশিই হবে। স্বামী স্ত্রী দুজনে মিলে কত কথা বলতে লাগলেন আমার সঙ্গে। ওনাদের একটি মেয়ে আছে আমারই বয়সী, একমাত্র মেয়ে, তার বিয়ে হয়েছে দানাপুরে। ওনারা মেয়ের শ্বশুর বাড়ি এসেছিলেন মেয়ের সাথে দেখা করতে, এখন বাড়ি ফিরছেন। ওনাদের বাড়ি হাওড়া ময়দানে। কাকিমাকে জিজ্ঞেস করেছিলাম নিউ আলিপুর থেকে হাওড়া ময়দান কত দূরে, যদি কাছাকাছি হয় তাহলে ট্রেন থেকে নেমে একসাথে যেতে পারবো। আমার মতোই কাকিমাও অত রাস্তাঘাট চেনে না। কাকুর কাছে জানলাম হাওড়া স্টেশন থেকে উত্তরে গেলে হাওড়া ময়দান আর দক্ষিণ দিকে গেলে নিউ আলিপুর, সম্পূর্ণ বিপরীত রাস্তা। জানো রাজু, ভীষণ আন্তরিক ব্যবহার পেয়েছিলাম ওনাদের কাছে। আমার হাতে একটা সুগন্ধি সাবান দিয়ে কাকিমা বললেন, যাও মা, মুখটা ধুয়ে এসো তো বেসিনে। কে দিয়েছে তোমাকে এরকম বাদরের রং? ইস, মুখটার কি অবস্থা করেছে, স্কিনের ক্ষতি হয়তো। কাকিমাকে আমি আর বললাম না যে নিজের মুখে রং মেখেছি। হাত মুখ ধুয়ে খানিকটা স্বস্তি পেলাম। মুখ হাত কিচকিচ করছিল একেবারে। নিজের বার্থে ফিরে এসে দেখি একটা কাগজের প্লেটে করে পরোটা, আলুর দম আর কাজু বরফি বের করেছে কাকিমা। এই তো মুখটা পরিষ্কার হতে কত মিষ্টি দেখাচ্ছে তোমাকে। নাও নাও, ধরো, খেয়ে দেখো। আমার মেয়ে নিজের হাতে বানিয়েছে এই মিঠাইগুলো, এই লুচি, এই আলুর দম সব বসে বসে বানিয়ে দিয়েছে। কাকিমা, আমি খাবো না এখন, খিদে পাইনি আমার। এত খাবার দিয়েছে দেখছো না, আমরা বুড়ো বুড়ি কত খাবো। ওনার তো আবার হাই সুগার। এত অল্প সময়ের আলাপে যেন মনে হচ্ছিল ওনারা আমার কত দিনের চেনা। কাকুও নিজের মেয়ের মতো জোর করে আমার হাতে প্লেট ধরিয়ে দিলেন। তোমার সঙ্গে তো খাবার দাবার কিছুই নেই দেখছি, আর এই ট্রেনে ওই লিট্টি ছাড়া কিচ্ছুটি পাবে না। ও তুমি খেতে পারবে? তার চেয়ে এগুলো খেয়ে নাও, ক্যাসারোলে করে দিয়েছে, গরম আছে। তুমি আমার মেয়ের বয়সী, খাও মা, খেয়ে নাও। আমি আর না করতে পারলাম না, খিদেও পেয়েছিল খুব। তৃপ্তি করে খেলাম। কাকু কাকিমার সাথে কত গল্প করছিলাম। কথায় কথায় দেখি রাত 10:30 বেজে গেছে। অনেকেই চাদর পেতে শুয়ে পড়েছে নিজের বার্থে। কোনো একটা ছোট স্টেশনে অনেকক্ষণ দাঁড়িয়েছিল ট্রেনটা। সারাদিন স্নান নেই, রংমাখা জামা কাপড়ে খুব গরম লাগছিল আমার। জানলার ধারে বসে আছি, ট্রেন চললে একটু বাতাস আসবে সেই আশায়। উল্টো দিক দিয়ে একটা এক্সপ্রেস ট্রেন পাস করার পর আমাদের ট্রেনটা আবার চলতে শুরু করলো ধীর গতিতে। আর ঠিক তখনই আচমকা একটা পাথরের টুকরো জানলা দিয়ে উড়ে এসে আমার দু চোখে ঠিক মধ্যিখানে প্রচণ্ড গতিতে ঠিকরে পড়ল। চিৎকার করে উঠল কামরার যাত্রীরা সবাই, খিড়কি বন্ধ করো, জানলা বন্ধ করো। ট্রেনের বাইরে তখন শুনতে পাচ্ছি একদল উদ্দাম মাতাল যুবকের পৈশাচিক উল্লাস। বুড়ানা মানো হোলি হে। এ কি ধরনের হোলি, এ কি ধরনের অসভ্যতা! আমার নাকের ঠিক ওপরে দু চোখের মাঝখানে কেটে গিয়ে রক্ত পড়ছে দরদর করে। চোখেও লেগেছে আঘাতের তীব্রতা, তাকাতে পারছি না আমি। ভয়ানক জ্বালা করছে দুটো চোখ, পাথরের গুঁড়ো ধুলো বালি ঢুকে গেছে চোখের মধ্যে। উফ, কি সাংঘাতিক! এরা কি মানুষের পর্যায়ে পড়ে? শুনেই আমার গায়ে কাটা দিচ্ছে। তারপর কি হলো চম্পা? ডাক্তার দেখালে? অত রাতে ট্রেনের মধ্যে ডাক্তার পাবো কোথায়? তখন আমায় অনেক সাহায্য করেছিলেন কাকু আর কাকিমা। কাকু হাঁক দিলেন, এই চাইওয়ালা ইধার আও জলদি। তার কাছ থেকে খানিকটা চিনি জোগাড় করে আমার কপালে চেপে ধরলো কাকু। দেখি রক্ত পড়াটা কমছে আস্তে আস্তে। আর কাকিমা আমাকে ধরে ধরে বেসিনে নিয়ে গিয়ে চোখ ধুইয়ে দিলেন। নিজের ব্যাগ খুলে চুড়িদারের ওড়না বের করে কিছুটা ছিঁড়ে নিয়ে একটা পট্টি বানিয়ে লাগিয়ে দিলেন আমার কপালে। তারপর আমার দু চোখের ওপর দিয়ে মাথার পিছনে গিঁট দিয়ে বেঁধে দিলেন চুড়িদারের ওড়নাটা। দু চোখ বাঁধা, কিছুই দেখতে পাচ্ছি না আমি। রক্ত পড়া বন্ধ হয়েছে, কিন্তু জ্বালা যন্ত্রণায় ভীষণ কষ্ট হচ্ছে আমার। কাকিমা নিজের একটা চাদর পেতে আমাকে শুয়ে দিলেন আমার বার্থে। কাকুর সঙ্গে ওষুধের বাক্স ছিল, সেটা ঘেটে একটা ব্যথার ট্যাবলেট বের করে খাইয়ে দিলেন। সত্যি তুমি একা ওইভাবে রওনা দিয়েছিলে? ভাগ্যিস ওনারা ছিলেন। কাকু কাকিমাকে অশেষ ধন্যবাদ। ওনারা না থাকলে যে কি হতো। তারপর তুমি ওরকম চোখ বাঁধা অবস্থায় এলে কি করে? হ্যাঁ, সেটাই বলছি এবার। ট্রেনটা তো নামেই এক্সপ্রেস ট্রেন। সারা রাত কত জায়গায় যে দাঁড়িয়েছে তার ঠিক নেই। 4 ঘন্টা ট্রেন লেট। ভোরবেলা পৌঁছানোর কথা ছিল। সকালে যখন হাওড়া স্টেশনে এসে পৌঁছালাম, কাকুর কাছে জানলাম তখন 8:30 বাজে। কাকু জিজ্ঞেস করলেন, তুমি একা এই অবস্থায় নিউ আলিপুরে যাবে কি করে? দু চোখ বন্ধ তোমার। পট্টির ওপর দিয়ে আমি একবার তাকানোর চেষ্টা করতেই শিরায় টান পড়ে চোখ দুটো। লঙ্কা বাটার মতো জ্বালা জ্বালা করে ওঠে তখন। দু চোখ দিয়ে জল বেরিয়ে এলো আমার।
বুঝলাম, চোখের রেস্ট দরকার এখন। কাকিমা আমার অবস্থা দেখে বললেন, আমরা কি তোমাকে নিউ আলিপুরে ছেড়ে দিয়ে আসবো? সেটা হলেই ভালো হতো, তাহলে আজ আমার এই দুর্দশা হতো না। আসলে সদ্য পরিচিত বয়স্ক মানুষ দুজনকে বিব্রত করতে চাইনি আমি। তাছাড়া ওনাদের আর আমার গন্তব্য সম্পূর্ণ বিপরীত দিকে। একই রাস্তায় হলে তাও না হয় একটা কথা ছিল, তাই বললাম পাটনা থেকে আমি একা রওনা দিয়েছি, আর এইটুকু তো পথ, ও আমি একাই চলে যেতে পারবো। আপনি যদি একটা ট্যাক্সি ধরিয়ে দেন তাহলেই হবে। খুব সাহসী মেয়ে তুমি, চলো তোমাকে ট্যাক্সিতে বসিয়ে দিয়ে তবে আমরা বাড়ি যাব। এই যে ট্যাক্সি, এনাকে নিউ আলিপুরে নিয়ে যাও ভাই, ইনি খুব অসুস্থ, সাবধানে নিয়ে যেও। আমাদের ট্যাক্সিতে তুলে দিয়ে কাকু আর কাকিমা চলে গেলেন হাওড়া ময়দানে। ট্যাক্সি আমাকে নিয়ে চলতে শুরু করলো। কিছুটা যাবার পর ট্যাক্সির ড্রাইভার জিজ্ঞেস করলো, নিউ আলিপুরে কোথায় যাবেন? আমি তো কিছুই চিনি না, তার উপর আবার চোখ বাঁধা। মিথ্যেই বললাম, নিউ আলিপুর পোস্ট অফিসের একজন স্টাফ আমার আত্মীয়, ওনার সঙ্গে দেখা করব, আমাকে পোস্ট অফিসে পৌঁছে দিন। বেশ অনেকটা পথ চলার পর এক জায়গায় এসে থেমে গেল ট্যাক্সিটা। জিজ্ঞেস করলাম, এসে গেছি নিউ আলিপুর পোস্ট অফিস? হ্যাঁ দিদি, কাছাকাছি এসে গেছি। পোস্ট অফিসটা আমিও ঠিক চিনি না, আপনি ট্যাক্সিতে একটু বসুন, আমি জিজ্ঞেস করে আসছি। বেশ খানিকক্ষণ অপেক্ষা করার পর ফিরে এলো ট্যাক্সি ড্রাইভার। নামুন দিদি, ওই সামনের গলিটার ভেতর নিউ আলিপুর পোস্ট অফিস, ওখানে ট্যাক্সি ঢুকবে না, আমার হাত ধরে নামুন, আমি পৌঁছে দিয়ে আসছি আপনাকে। ট্যাক্সির ভাড়া মিটিয়ে দিয়ে নেমে পড়লাম ট্যাক্সি থেকে। আমার একটা হাত ধরে আস্তে আস্তে হাঁটিয়ে নিয়ে চলেছে ড্রাইভার। এবড়ো খেবড়ো গলি দিয়ে হেঁটে চলেছি। কিছুটা যাওয়ার পর এক বয়স্কা ভদ্রমহিলাকে ডাকলেন উনি। এই যে মাসিমা, আপনিও কি এই পোস্ট অফিসে এসেছেন? হ্যাঁ বাবা, আমি আমার স্বামীর পেনশনের টাকা তুলতে এসেছি, কিন্তু এখনো তো পোস্ট অফিস খোলেনি, তাই লাইন দিয়ে বাইরেই বসে আছি। মাসিমা, এই দিদির চোখে আঘাত লেগেছে, ইনি পোস্ট অফিসে ওনার এক আত্মীয়ের সঙ্গে দেখা করতে এসেছেন, এনাকে আপনার কাছে রেখে গেলাম। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে বাবা, ঠিক আছে, পোস্ট অফিস খুললে আমি ওকে ভিতরে নিয়ে যাব। বসো মা, আমার পাশে বসো। নাম কি তোমার? চম্পা। চম্পা? শুধুই চম্পা? হুম, এত রূপবতী মেয়ের নাম শুধু চম্পা তো ঠিক মানাচ্ছে না। আজ থেকে তোমার নাম দিলাম চম্পাবতী। এই কে আছিস? মেনকা, রত্না, সন্ধ্যা, কোথায় মরে গেলি রে সব? সকালবেলায় নাগর নিয়ে লটকে আছিস নাকি রে? হ্যাঁ, এদিকে আয় শিগগির, দেখে যা তোদের নতুন বন্ধু হয়েছে। কেমন ডাগর দেখতে, দেখে যা একবার। বরণ করে ঘরে নিয়ে যালো। রাজু, এই সেই ঘর। চম্পা, আমাদের পাড়ায় লক্ষ্মীকান্তপুরে সবাই জানে তাপসবাবু তোমার সৎ মায়ের দূর সম্পর্কের আত্মীয় হন। ওটা কি তাহলে গুজব? অবশ্যই গুজব, সমস্ত বাজে কথা। নিজের নাম যাতে প্রকাশ্যে না আসে তাই হলধর সাহা আমার সৎ মাকে দিয়ে ওটা মিথ্যে রটিয়ে দিয়েছিল। আমি যখন পাটনায় শেষের কিছুদিন অভিনয় করছিলাম, যখন তাপসবাবু নিশ্চিত হয়েছিলেন আমি আর পালাবার চেষ্টা করব না, সেই সময় খোলা মনে আমাকে সব কথা বলেছিলেন তাপসবাবু। ওনার কাছে সব জেনেছি। তাপসবাবু এই বিয়েতে খুশি হয়ে হলধর সাহাকে ঘটকালি বাবদ অনেক দামি উপহারও দিয়েছিলেন। খুব সাংঘাতিক লোক এই হলধর সাহা। তারপর কি হলো চম্পা? তারপর মেনকা, রত্না, সন্ধ্যা, চামেলি সবাই দল বেঁধে এসে আমাকে এই ঘরে নিয়ে এসে বসালো। দেখি কি সব ওরা নিজেদের মধ্যে বলাবলি করছে আর হিহি হেসেই চলেছে। আমি তো তখন কিছু দেখতেও পাচ্ছি না, চোখে পট্টি বাঁধা, ওদের কথাবার্তাও কিছু বুঝতে পারছি না। জিজ্ঞেস করলাম, তোমরা এত হাসছো কেন? পোস্ট অফিস খুলতে কি অনেক দেরি আছে? আমার কথা শুনে তো আরো জোরে হিহি করে হেসে উঠলো সবকটা মিলে। এই, তোরা কেউ চম্পাকে বলে দে রে, এখানে যে লোকেরা আসে তাদের সবার পোস্ট অফিস খোলা থাকে। আমরা নিজেরা তাদের পোস্ট অফিস খুলে দিই, কোনো ছুটির দিনেও পোস্ট অফিস বন্ধ থাকে না। নাকে কেমন মদের গন্ধ পাচ্ছিলাম, গা গুলিয়ে আসছিল, কিরকম একটা খটকা লাগছিল আমার। মনে কু ডাকছিল, এ কোথায় এসে পড়লাম, এটা তো পোস্ট অফিস নয়। এক টানে খুলে ফেললাম ওড়নার গেট। চোখ মেলে যা দেখলাম, এর চেয়ে আমার অন্ধ হয়ে যাওয়াই বোধহয় ভালো ছিল। চোখের পট্টি খুলতে টনটন করে উঠল চোখ দুটো। দেখি এটা তো একটা বস্তি, মেয়েগুলো শুধু সায়া আর বিকিনির মতো ব্লাউজ পরে আছে, ঠোঁটে গাঢ় রঙের লিপস্টিক। বুঝে গেলাম এ আমি কোথায় এসে হাজির হয়েছি। আর এক মুহূর্ত অপেক্ষা না করে সঙ্গে সঙ্গে উঠে পড়লাম ওখান থেকে। যেই না ঘরের বাইরে পা রেখেছি, একটা সন্ডামার্কা লোক এসে সপাটে মারলো আমার গালে এক চড়। চোখের মধ্যে যেন ঝলকানি খেলে গেল, বিদ্যুৎ চমকানির মতো। ঝট করে চামেলি ধরে নিল আমাকে, নইলে সজোরে আছড়ে পড়তাম মেঝেতে, মাথা পেটে চৌচির হয়ে যেত। এত জোরে চড়টা মেরেছিল আমাকে, গালে 5 আঙুলের ছাপ রয়ে গেছিল বেশ কয়েকদিন। ওহো, বুঝতে পারছি, খুবই কষ্টের দিন কেটেছে তোমার। এটা তো কষ্টের কিছুই না রাজু, আরও যে কত কষ্ট পেতে হয়েছে আমায়। ওদের মধ্যে চামেলি বলে যে মেয়েটি ছিল, ও খুব ভালো মেয়ে, আমাকে জড়িয়ে ধরে বলল, তোমার নাম চম্পা, আমি চামেলি, আজ থেকে তুমি আমার সহেলি।
কেঁদো না চম্পা, একবার এখানে এসে পড়লে ফিরে যাওয়ার আর কোনো রাস্তা নেই। প্রথম প্রথম কষ্ট হবে, কিন্তু কি করবে বলো, মানিয়ে নিতে হবে, এছাড়া তো কোনো উপায় নেই। দেখি দেখি, ইস, তোমার দু চোখের মাঝখানে তো অনেকখানি কেটে গেছে। চুপটি করে বসো এখানে, আমি ওষুধ নিয়ে আসছি। ডেটল দিয়ে পরিষ্কার করে ওষুধ লাগিয়ে দিয়ে চামেলি বলল, তুমি ওই কলতলায় গিয়ে চানটা করে নাও। দেখো আবার কাটা জায়গাটা যেন জল না লাগে। তারপর ভাত খেয়ে বিছানাটা একটু ঘুমিয়ে নাও। ট্রেন জার্নিতে ঘুম হয়নি নিশ্চয়ই, ভালো করে ঘুমিয়ে নাও, এখন রাত্রিরে জাগতে হবে তো। আমার বুক ফেটে তখন কান্না বেরিয়ে আসছে। চান খাওয়া তো কিছু করিনি। কালকের হোলি খেলার সেই জামা কাপড় পরে সারাটা দিন ধরে এক নাগাড়ে শুধু কেঁদেই চলেছি। কাঁদতে কাঁদতে কখন ঘুমিয়ে পড়েছি জানিও না। সন্ধে হয়ে গেছে, চামেলি এসে আমায় ডাকলো। আমার বিছানায় বসে আমার গায়ে মাথায় হাত বুলিয়ে আদর করে দিল। বানভাসী মানুষ যেভাবে খড়কুটো আঁকড়ে ধরে, সেইভাবে চামেলিকে আঁকড়ে ধরে হাউ হাউ করে কেঁদে ফেলেছিলাম আমি। একটা প্লেটে করে পাউরুটি আর ঘুগনি নিয়ে এসেছিল চামেলি। চামচে করে একটু একটু করে খাইয়ে দিল আমাকে। খেয়ে নে সই, পেটে খেলে তবে তো সইতে পারবি। তুই এখানে এলি কি করে রে? সব কিছু খুলে বল আমাকে, দেখবি তোর মনটা হালকা লাগবে। আমরা এখানে সবাই নিজেদের সুখ দুঃখ ভাগ করে নিই। সুখ? চামেলি, আমার জীবনে শুধুই অসুখে রে, শুধুই দুঃখ। ছোটবেলায় যার মা হারিয়েছে তার জীবনে দুঃখের শেষ নেই, সেটা আমি আমার জীবন দিয়ে প্রতিনিয়ত উপলব্ধি করে চলেছি। যাও বা একটু সুখের মুখ দেখতে শুরু করেছিলাম, রাজুকে নিয়ে সুখের সংসার পাতার জাল বুনেছিলাম। পলকা সুতোর সেই জাল একটানে ছিঁড়ে দিল আমার সৎমা। রাজুকে আমার জীবন থেকে সরিয়ে দিল, জোর করে পাটনায় পাঠিয়ে দিল আমাকে। আমার সব ঘটনা শুনে বলল, তুই একা নোস রে চম্পা, মন খারাপ করিস না, কেউ এখানে স্বেচ্ছায় আসেনি। আমি যাকে ভালোবেসে একদিন বিশ্বাস করেছিলাম, যাকে আমার সর্বস্ব বিলিয়ে দিয়েছিলাম নির্দ্বিধায়, সেই আমাকে এখানে বিক্রি করে দিয়ে চলে গেছে। মেনকাদির পরপর দুটো মেয়ে হওয়াতে ওর বর ওকে ভুলিয়ে ভালিয়ে বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এখানে বিক্রি করে দিয়ে গেছে দুটো বাচ্চা সমেত। তার জন্য মাসি মোটা টাকা দিয়েছিল মেনকাদির স্বামীর হাতে। দেখতে শুনতে তো ভালোই মেনকাদি, তার সাথে আবার দুটো কুমারী মেয়ে। আমাদের তথাকথিত শিক্ষিত সমাজে কন্যা সন্তানের কোনো দাম নেই রে চম্পা, কিন্তু এই নিষিদ্ধ পল্লীতে এখানে চড়া দামে বিক্রি হয় কন্যা সন্তান। ওই বাচ্চা মেয়ে দুটোকে খুব যত্নে রেখেছে মাসি। পাঠাকে বলি দেওয়ার আগে যেমন যত্ন করে ঠিক তেমনি করে, শুধু একটু ডাগর ডগর হওয়ার অপেক্ষা, তারপর সব উসুল করে নেবে সুদে আসলে। একমাত্র সন্ধ্যাদির নিজের ইচ্ছায় এখানে এসেছে। ওর মায়ের গলার ক্যান্সার, আগেই মারা গেছেন সন্ধ্যাদির বাবা। ছোট ভাইয়ের পড়াশোনা চলছে, টিউশনি করে সংসার চালাতো সন্ধ্যাদি। ঘর ভাড়া বাকি পড়াতে বাড়িওয়ালা এক বৃষ্টির রাতে ঘর থেকে সমস্ত জিনিসপত্র রাস্তায় বের করে দিয়েছিল। অসুস্থ মাকে নিয়ে, ছোট ভাইকে নিয়ে রাস্তায় ভিজতে ভিজতে বাড়িওয়ালার কুপ্রস্তাব মানতে বাধ্য হয় সন্ধ্যাদি। তারপর দেখলো ইজ্জত যখন একবার চলেই গেছে, মায়ের চিকিৎসার খরচ, ভাইয়ের পড়াশোনার খরচ আর চালানো যাচ্ছে না টিউশনি করে, তখন একদিন নিজেই মাসির কাছে এসে কাজ নেয়। মাসে একবার করে বাড়ি যায়। বাড়ির লোক জানে কলকাতার বাইরে চাকরি করে সন্ধ্যাদি। যাক, তুই তৈরি হয়ে নে, চান করে একটু সেজে গুজে নে, এদের কথা মতো চলা ছাড়া তোর আর কোনো উপায় নেই। এই কথাটা তুই যত তাড়াতাড়ি বুঝতে পারবি, তোকে অত্যাচার তত কম সহ্য করতে হবে। এরকম জোর করে চামেলি আমাকে চান করাতে নিয়ে গেল কলতলায়। আমি বাধা দিতে বলল, আমার কাছে লজ্জা পাচ্ছিস? আর একটু পর তোর লজ্জা কোথায় থাকে আমি দেখব। সন্ধে গড়িয়ে রাত যত বাড়তে লাগলো ততই বাড়তে লাগলো লোকের ভিড়। জানো রাজু, এখানে জগৎটাই কেমন যেন অন্যরকম, বড়ই অদ্ভুত। দিনের বেলায় রাত আর রাতের বেলায় দিন, দিনের বেলাটা যেন রাতের চেয়েও অন্ধকার। তাই বোধহয় এই জগৎকে অন্ধকার জগৎ বলে থাকে। প্রথম রাতে একজন মধ্যবয়স্ক পুরুষকে সঙ্গে নিয়ে মাসি আমার ঘরে এসে ওনাকে বলল, আজকে ধরেছি 20 দাঁত ভাঙা হয়নি এখনো, একটু সাবধানে। আমাকে বলল, বাবুকে খুশি করে দে চম্পাবতী, তোকেও আমি খুশিতে রাখবো। বলেই বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়ে চলে গেল মাসি। ওনাকে দেখে মনে হলো বেশ অবস্থাপন্ন বাড়ির লোক। টকটকে ফর্সা গায়ের রং, পরনে সাদা ধুতি, গিলে করা পাঞ্জাবি, কলপ করা চুল, গায়ে আতরের গন্ধ, ডান হাতের কবজিতে বেলফুলের মালা জড়ানো, বেশ ভদ্র মার্জিত কথাবার্তা। বাড়িতে হয়তো রূপসী বউ আছে, তা সত্ত্বেও কেন যে? জর্দা দেওয়া পান চিবোতে চিবোতে উনি বললেন, তুমি ঠিকই ভাবছো চম্পাবতী, তোমার মুখ দেখে আমি বেশ বুঝতে পারছি মনে মনে তুমি ঘৃণা করছো আমাকে। পরিবার থাকতেও আমি কেন এসেছি এখানে, তাই তো? আসলে আমি এখানে খুব কমই আসি। আনকোড়া কেউ এলে এরা আমার কাছে খবর পাঠায় উদ্বোধন করতে। আমি একটু বেশি খরচ করি তো তাই। যাক, ভয় পাবার কিছু নেই। জোর জবরদস্তি আমি একদম পছন্দ করি না। তুমি অমত করলে তোমার মাসি কিন্তু খুব রাগারাগি করবেন। অতিথি দেবো ভব, কথাটা শুনেছ তো? অতিথির সেবা ঠিকমতো না হলে
তোমার মাসি আবার মাথা ঠিক রাখতে পারে না একেবারেই, খুব হাই প্রেশার তো। সেই রাতেই আমি আমার কুমারিত্ব হারিয়েছি। দিনের পর দিন রাতের পর রাত কত মানুষ যে আমাকে অত্যাচার করে চলেছে, তাদের যে কত রকম বিকৃত বাসনা, সব পূরণ করতে হয়েছে আমাকে। না মানলেই প্রচণ্ড মার খেতে হয়েছে মাসির পোষা গুন্ডার হাতে। একবার তো টানা দুদিন দুরাত তালা বন্ধ করে রেখে দিয়েছিল আমাকে, খেতেও দেয়নি, বাথরুমেও যেতে দেয়নি। এত অত্যাচার সহ্য করেছি যে এখন আর কোনো কিছুতেই কিছু এসে যায় না। আমার লজ্জা ঘেন্না ভয় পুরোপুরি মুছে গেছে আমার জীবন থেকে। আচ্ছা রাজু, আমার জীবনে এত কষ্টই কি সত্যি প্রাপ্য ছিল? আমার জীবনটা কি অন্যরকম হতে পারতো না? কি অন্যায় আমি করেছি যে তার জন্য আমাকে জীবদ্দশায় এই নরক যন্ত্রণা ভোগ করে যেতে হচ্ছে? প্রতিটি রাত আমার কাছে বিভীষিকা। হঠাৎ দরজায় কড়া নাড়ার আওয়াজ শোনা গেল। দিদি, চা এনেছি, দেবো এখন? কে এলো? চম্পা। ছোটু এসেছে। মোড়ের কানাইদার চায়ের দোকানে কাজ করে। আসছি রে ছোটু, দে দুটো চা দে। লোহার খাঁচায় 6টা কাচের গ্লাস বসানো, তার থেকে দুটো গ্লাস তুলে দিল কাপা কাপা ছোট্ট দুটো হাতে। এইটুকু বাচ্চা, ওর তো এখন খেলাধুলা করার বয়স, পড়াশোনা করার বয়স। শৈশব থেকে এই পাড়ায় বড় হচ্ছে, ভবিষ্যতে হয়তো একজন সমাজবিরোধী কিংবা দালাল হয়ে উঠবে এই পাড়ার। চম্পার জীবনের কথা শুনতে শুনতে কখন যে রাত ভোর হয়ে গেল টের পায়নি রাজু। এবার এখান থেকে বেরোতে হবে। চম্পাকে নরক থেকে কিভাবে উদ্ধার করা যায় সেটা দেখতে হবে। অনেক কাজ। তোমার ফোন নাম্বারটা আমাকে দাও চম্পা, আর আমার ফোন নাম্বারটা রেখে দাও তোমার কাছে। রাজু, এখানে 1 বছর না হলে কাউকে ফোন দেয় না। আমার কাছে ফোন নেই। তুমি চামেলির ফোন নাম্বারটা লিখে নাও, আর তোমার ফোন নাম্বারটা লিখে যাও। এই নাও, এই ডায়েরিটাতে লিখে দাও। আমার ফোন নম্বর লিখে দিয়েছি। কটা দিন পরে ফোন করো। আর একটা হ্যান্ডসেট কিনি, তারপর তোমার যখনই কথা বলতে ইচ্ছে করবে চামেলির ফোন থেকে মিসড কল করবে, আমি কল করে নেব। ঠিক আছে? এবার তাহলে আমি আসি চম্পা। তুমি কিন্তু একদম মন খারাপ করবে না। কিছু একটা ব্যবস্থা যত তাড়াতাড়ি সম্ভব করে ফেলবো আমি। একবার যখন তোমার খোঁজ পেয়েছি তখন একদিন না একদিন তোমাকে এখান থেকে ঠিক ছাড়িয়ে নিয়ে যাব। তুমি দেখে নিও। রাজু, এই টাকা কটা রাখো তোমার কাছে। পকেটে তো একটা পয়সাও নেই তোমার। তা এখন যাবে কোথায়? আজ তো বাংলা বন্ধ। এ কি? না না, টাকা আমি নিতে পারবো না। তোমার এমনিতেই এই অবস্থা। তোমাকে তো মাসি কাল রাতের হিসেব চাইবে, তুমি কি বলবে? আমি তো কিছু দিতে পারলাম না তোমায়। আরে রাখো তো টাকাটা, বাস ভাড়া লাগবে না তোমার? আচ্ছা ধার হিসেবে রাখো, পরে শোধ দিয়ে দিও। কাল রাতের হিসেব? ও, আমি মাসিকে ঠিক সামলে নেব, ওই নিয়ে তুমি চিন্তা করো না। কিছু জমানো টাকা আছে আমার কাছে। অনেকে খুশি হয়ে বকশিস দেয়, সেগুলো মাসি নেয় না, ওগুলো আমার টাকা। চম্পার চোখ দুটো ছলছল করছে, জড়িয়ে ধরে আছে রাজুর হাত দুটো, ছাড়তেই চায় না। দূর বোকামে, ভিতরে এরকম কাঁদে। তুমি তো কত সাহসী, একদম কাঁদবে না। আমি এখানে বসে থাকলে তোমাকে এখান থেকে কি করে নিয়ে যাব বলো? আমাকে যেতে দাও, অনেক তদবির করতে হবে। তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে অনেক লড়াই করতে হবে আমায়। তোমার সহযোগিতা চাই চম্পা। বন্ধের জেরে রাস্তায় লোকজন কম, চোখেই পড়ছে না একটাও প্রাইভেট বাস। যত পুরনো লজ ঝড়ে সরকারি বাস রাস্তায় নামিয়ে দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে চলেছে প্রশাসন। আর এই এক হয়েছে বন্ধ। এতে কার যে কি লাভ হয় কে জানে। বহু মানুষের, বিশেষ করে দিন আনি দিন খাই লোকেদের যে কত ক্ষতি হয় সেটা কি কারো অজানা? সেই সব মেহনতি মানুষের স্বার্থ রক্ষায় নাকি আজকের এই বন্ধ ডাকা হয়েছে। এতে কার কতটা স্বার্থ সিদ্ধি হলো জানা নেই। প্রতিবারের মতো বন্ধের শেষে টিভিতে এক পক্ষ বলবে জনগণ যেভাবে আজকের বন্ধে স্বতঃস্ফূর্ত সাড়া দিয়ে সাফল্যমণ্ডিত করেছেন তার জন্য আপামর জনতাকে কৃতজ্ঞতা জানাই। অপরপক্ষে বলবে আজকের বন্ধ সম্পূর্ণ ব্যর্থ। সমস্ত জায়গায় দোকানপাট, অফিস কাছারি সব খোলা ছিল। কর্মীদের উপস্থিতির হার 90%। জনবিরোধী এই বন্ধকে ব্যর্থ করার জন্য জনগণকে জানাই আন্তরিক অভিনন্দন। গতকাল মাঝরাতে দিদির বাড়ি যাবে বলে শিয়ালদহ থেকে হেঁটে রওনা দিয়েছিল রাজু, কিন্তু এখন মনে হচ্ছে দিদির বাড়ি না গিয়ে শিয়ালদহ ফিরে যাওয়া বেশি জরুরি। একটা ডায়েরি অন্তত করা দরকার। মানিব্যাগ চুরি গেল, মোবাইল খোয়া গেল, যদিও কিছুই লাভ নেই ডায়েরি করে, তবুও ডায়েরি করে রাখা মানসিক সান্ত্বনা। রাজু একটা সরকারি বাস ধরে সোজা গিয়ে নামলো শিয়ালদহ থানার সামনে। গেটের সামনে টুলে বসে খৈনি ডলছে একজন হাবিলদার। দাদা, একটা ডায়েরি করতে এসেছিলাম। ভেতরে ঢুকে ডান দিকে চলে যান, ওখানে কাউন্টার আছে। লম্বা লাইন, সবার পিছনে দাঁড়িয়ে পড়ল রাজু। কত লোকে কত রকম সমস্যা নিয়ে থানায় এসেছে, পিছন থেকে সব শোনা যাচ্ছে। লাইনের আগে দাঁড়ানো লোকটির সমস্ত অভিযোগ। একটি বউ ডায়েরি করতে এসেছে তার শাশুড়ি আর ননদের নামে। কার আবার পাঁচিল ভেঙে দিয়েছে। পাশের বাড়ির লোক। প্রায় 1 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার পর কাউন্টারের সামনে এসে পৌঁছলো রাজু। বলুন স্যার, আমার মানিব্যাগ আর মোবাইল চুরি গেছে। নামটা বলুন। রাজু, রাজু সরকার। কত ছিল? আজ্ঞে, কত ছিল মানিব্যাগে? কোথায় হারিয়েছে? খুচরো মিলিয়ে 7,200 মতো হবে। শিয়ালদহ ফ্লাইওভারে পকেটমার হয়েছে। সব টাকা এক জায়গায় রাখেন কেন? 4টে পকেটে ভাগ করে রাখতে পারেন না? নিজেরা কেয়ারলেস হয়ে ঘুরবেন, যত হুজ্জুগি পুলিশের। মোবাইল নাম্বার বলুন।
808553। খস করে একটা স্লিপ কেটে হাতে ধরিয়ে দিলেন অফিসার। নেক্সট। স্যার এটা এটা দেখিয়ে আগের সিম ব্লক করে নতুন সিম নিয়ে নেবেন। আর স্যার, মোবাইল আর মানিব্যাগের আছে আপনার মোবাইল নাম্বার লেখা আছে, পেলে জানিয়ে দেব। নেক্সট। হতাশ হয়ে থানা থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে নামছে রাজু। আর তখনই একজন অফিসার জিপ থেকে নেমে থানায় ঢুকছেন। রাজুকে হঠাৎ এখানে দেখে তিনি অবাক। আরে রাজু, তুই এখানে? কি ব্যাপার? আরে অনিমেষ দা যে, কি আশ্চর্য, তুমি এখানে? তুমি কবে পুলিশে জয়েন করলে? আয় আয়, আমার চেম্বারে আয়, কত বছর পর দেখা। মাসিমা ভালো আছেন? হ্যাঁ, মা ভালো আছে। তোমরা লক্ষ্মীকান্তপুরের বাড়ি বিক্রি করে দিয়ে সেই যে চলে গেলে, তারপর আর যোগাযোগ নেই। তোমার কথা খুব মনে পড়তো। আমি, চম্পা, রজত, অলোক টিউশনি পড়তে যেতাম তোমার বাড়িতে। হ্যাঁ, সব মনে আছে। তুই কানমলা খেতিস, খুব দুষ্টু ছিলি। এখনো কি ওরকম আছিস, নাকি একটু শান্ত টান্ত হয়েছিস? না গো অনিমেষ দা, এখন অনেক পাল্টে গেছি আমি। যাক, তোমার কথা বলো। আসলে বাবা মারা যাবার পর পৈতৃক বাড়িটা বিক্রি করে কলকাতায় ফ্ল্যাট কিনে মাকে নিয়ে চলে এসেছিলাম। তখন আমার প্রাইভেট কোম্পানির চাকরি, লক্ষ্মীকান্তপুর থেকে ডেলি প্যাসেঞ্জারি করতে খুবই অসুবিধা হচ্ছিল। তারপরেই পুলিশের চাকরিটা পেয়ে গেলাম। আচ্ছা বল, কি খাবি? চোখ মুখ এরকম শুকনো কেন রে? রাত্রে ঘুমাসনি মনে হচ্ছে। থানায় কি করতে এসেছিলি? হাবিলদার, 2 প্লেট কচুরি নিয়ে এসো তো। অনিমেষদা, আমি এখানে এসেছিলাম ডায়েরি করতে। আমার মানিব্যাগ, মোবাইল সব খোয়া গেছে। আর একটা বড় সর্বনাশ হয়েছে। চম্পার কথা মনে আছে তোমার? হ্যাঁ হ্যাঁ, মনে থাকবে না কেন? কি হয়েছে চম্পার? রাজুর কাছে সব ঘটনা খুব আগ্রহ নিয়ে শুনলেন অনিমেষদা। তোর মোবাইলটা ফেরত পেয়ে যাবি, ওটা আমরা ট্র্যাক করে বের করে ফেলবো। মানিব্যাগটা যদি নতুন কোনো পকেটমারের কাজ হয় তাহলে বলতে পারছি না, তবে নিশ্চয়ই চেষ্টা করব। কিন্তু দুঃখের বিষয়, চম্পার ব্যাপারে আমি কিছু করতে পারছি না। এই ব্যাপারে আমরা পুলিশরা খুব অসহায়। ওদের হাত অনেক লম্বা, অনেক ওপর মহল পর্যন্ত ওদের চেনা জানা। তাই আমাদের ইচ্ছে থাকলেও অনেক সময় কিছুই করতে পারি না। তাছাড়া আরেকটা ব্যাপার হলো, ওটা শোভাবাজার থানার আন্ডারে। ওখানে ওসি সুমিত, ও আমার খুব ভালো বন্ধু। আমরা পুলিশ ট্রেনিং নেওয়ার সময় আমার রুমমেট ছিল সুমিত। চম্পার ব্যাপারে আমি ফোনে জানিয়ে দিচ্ছি সুমিতকে। ওয়েট, রিং হচ্ছে। হ্যালো সুমিত। বল অনিমেষ, পুজোর শপিং হলো? কখন করব বল, ছুটিই পাচ্ছি না। শোন না, আমি একটা ছেলেকে তোর কাছে পাঠাবো। 1-2 দিনের মধ্যে তোর সাথে দেখা করবে। ও আমার গ্রামের ছেলে রাজু। ওর একটা দরকার আছে তোর সাথে, গিয়ে তোকে সব কথা বলবে। তুই একটু দেখিস বন্ধু। ঠিক আছে, পাঠিয়ে দিস। ওকে, থ্যাঙ্কস, রাখছি এখন। রাজু, তুই আমার এই ভিজিটিং কার্ডটা রাখ। এতে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, দরকার হলে ফোন করিস। আর এটা নিয়ে শোভাবাজার থানায় সুমিতকে দেখিয়ে বলবি আমি পাঠিয়েছি। তারপর দেখা যাক ও কত দূর কি করতে পারে। আমিও ফলো আপ করব। চম্পার এই পরিণতি শুনে মনটা খুব খারাপ লাগছে রে। এখনকার মতো এই পর্যন্ত থাক, পরবর্তী পর্ব কালকে আপলোড করব। আপনাদের গল্পটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।